নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি হচ্ছে শান্তনু সুইটের যে ওএমআর মামলাকে কেন্দ্র করে বিচারপতি রাজাশেখর মান্থা যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে 42,949 এবং 16,500 প্যানেল তিনি বাতিল করে দিতে পারেন। তো সেই ওএমআর মামলা কিন্তু এবারে ফিক্সড হলো, কলকাতা হাইকোর্টে ডেট পেয়েছে। আগামী দুদিন পরেই কিন্তু এই মামলার ফাইনাল হিয়ারিং হতে চলেছে যে ওএমআর মামলায় ঠিক কী ঘটনা আগামীতে ঘটতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনারা কিন্তু তাহলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা ওএমআর মামলা সম্পর্কিত বিষয়টি দেখে নিই। তো বন্ধুরা, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ওএমআর সিট বা রিটেন এক্সামিনেশনের যে খাতার উপর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষার্থীদের যোগ্যতা মান নির্ণয় করা হয় এবং তাদেরকে কিন্তু সেই পদে চাকরি দেওয়া হয়। তো সেই চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীকে যোগ্য প্রমাণ করতে গেলে তার কিন্তু যে ওএমআর সিটের নম্বর বা রিটেন এক্সামিনেশনের যে নম্বর, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু যেটি প্রাইমারি বোর্ড সম্পূর্ণরূপে কিন্তু নষ্ট করে ফেলেছে। কেন নষ্ট করে ফেলেছে সেটা আশা করি বলার প্রয়োজন পড়বে না, সবাই নিশ্চয়ই জানেন, সবাই বুঝে গেছেন। এতবার করে নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয়েছে, এতবার করে ইউটিউবে বলা হয়েছে। তো সম্পূর্ণটাই কিন্তু দুর্নীতি, আর দুর্নীতিকে আড়াল করার জন্যই সমস্ত ওএমআর সিট শুধু নয়, ওএমআর সিটের যে ডেটাবেস, যে অরিজিনাল ফুটপ্রিন্ট, সেই ফুটপ্রিন্টটাকেও কিন্তু নষ্ট করে ফেলেছিলেন পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি কিন্তু বর্তমানে জেলে রয়েছেন। তো মানিক ভট্টাচার্য এতটাই উর্বর মস্তিষ্কের ছিলেন যে তিনি যে কোনো রকমভাবে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, কোনো রকম রোস্টার মেনটেন না করে তিনি যেমন তেমন করেই কিন্তু 42,949 প্যানেল তৈরি করেন, যেখানে রিজার্ভেশন রুলস মানেনি, কাট অফের রুলস মানেননি, কোনো বিষয় কিন্তু তিনি মানেননি। 5% যে রুলস, সেই রুলসও মানেননি। এবং একটা নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য যে সমস্ত প্রক্রিয়া প্রয়োজন তিনি কিন্তু তার কোনোটাই করেননি। সেই জন্য আমরা দেখেছি রাতারাতি এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের নিয়োগ, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং কি করে তিনি টেট ফেল প্রার্থীকে ওএমআর সিটে ডিজিটাইজড কপিতে পাস করিয়েছেন সেটাও কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জমা করেছে। এবং এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন অরিজিনাল ওএমআর কপির ফুটপ্রিন্ট জমা দেওয়ার জন্য। যেমনভাবে সিবিআই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তারা অরিজিনাল ওএমআর সিট উদ্ধার করে নিয়ে এসেছিলেন, যেটাকে কিন্তু পরবর্তী স্কুল সার্ভিস কমিশনও তকমা দিয়েছিলেন যে হ্যাঁ, এইটাই সেই অরিজিনাল ওএমআর ডেটাবেস। তো ঠিক সেভাবে সিবিআই যেভাবে উদ্ধার করে নিয়ে এসেছিলেন সেভাবেই কিন্তু উদ্ধার করে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু সিবিআই সেখানে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, তারা অপারগ। কেননা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ডেটাবেস স্কুল সার্ভিস কমিশন নষ্ট করেনি, তারা কিন্তু রেখেছিলেন। তার যে ফুটপ্রিন্ট ছিল সেটা কিন্তু রেখে দিয়েছিল বলেই সিবিআই উদ্ধার করতে পেরেছিল। কিন্তু প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে মানিক ভট্টাচার্য কোনো রকমের কোনো প্রমাণ রাখতে চাননি, তাই কিন্তু তিনি সমস্ত কিছু তার যে সফটওয়্যার সেখান থেকে মুছে দিয়েছেন এবং রেখেছেন ডিজিটাইজড কপি, যেটা টাইপ করলেই যে কোনো প্রকারেই কিন্তু চেঞ্জ করা যায়। প্রার্থীর নাম, রোল নাম্বার, বাবার নাম, তার প্রাপ্ত নম্বর, যে ডিস্ট্রিক্ট কোড, এই সমস্ত বিষয় কিন্তু চেঞ্জ করা যায়। তো যার জন্য এই ডিজিটাইজড ওএমআর কপি, যেটা পর্ষদ বলছে, এই ডিজিটাইজড কপি কোনোভাবে গ্রহণযোগ্য নয় আদালতে। কিন্তু তাছাড়াও আবার দেখা গেছে গতকালকে এই ডিজিটাইজড কপির ওপর ভিত্তি করে বেশ কিছু জনকে চাকরির অর্ডার দিয়েছে কোর্ট। পূর্বেও আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ডিজিটাইজড কপির ওপরেই প্রশ্নবহুল মামলা থেকে বেশ কয়েকশো প্রার্থীকে তারা কিন্তু চাকরি দিয়েছে। তো কি হচ্ছে বিষয়টা, এটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে সকলের কাছেই থেকে যাচ্ছে। এবং এখানে একটা বিষয় উঠে আসছে যে যদি ডিজিটাইজড কপিকে মান্যতা নাই দেয় কোর্ট,
তাহলে কিসের ভিত্তিতে কোর্ট সেই ডিজিটাল কপির ওপর ভিত্তি করে প্রশ্নমূল মামলা থেকে শয়ে শয়ে ক্যান্ডিডেটকে চাকরির অর্ডার দিয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, তো আগামী 22 তারিখে এই শান্তনু সিটের ওএমআর মামলা উঠতে চলেছে। সেই দিনই কিন্তু সিবিআই যে 60 পাতা রিপোর্ট জমা দিয়েছে এবং কিভাবে দুর্নীতি করেছে কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরা, এবং কয়েকশো কোটি টাকা কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে তুলেছেন তারা। তো এই সমস্ত বিষয়গুলো কিভাবে এখন দেখবে কোর্ট, সেটাই দেখার। অপরপক্ষে গতকালকে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের, যিনি কালীঘাটের কাকু নামে পরিচিত, তিনিও নিয়োগ দুর্নীতির সাথে জড়িত। তার কিন্তু গলার যে ভয়েস ক্লিপ, সেটা ফরেন্সিক রিপোর্ট পাওয়া গিয়েছে। তার কিন্তু ভয়েস, তার যে গলার ভয়েস, তার সাথে কিন্তু ফরেন্সিক রিপোর্টের হুবহু মিল রয়েছে। তো সেদিক দিয়েও কিন্তু একটা নিয়োগ দুর্নীতির নতুন পোল খুলে যেতে পারে। নিয়োগ দুর্নীতির আসল রহস্য কিন্তু এবারে উদ্ঘাটন হয়তো হতে পারে। তো ঠিক কী ঘটনা ঘটবে সেটা কিন্তু আগামীতে তদন্ত সাপেক্ষ। ইডি আধিকারিকরা তারা কিন্তু হাইকোর্টে সমস্ত রিপোর্ট জমা করবে। তো সেক্ষেত্রেও কিন্তু প্রাইমারির সাথেও তিনি যে জড়িত ছিলেন, এই বিষয়টা যারা প্রাইমারি এসএসসির সাথে জড়িত ছিলেন, ইডি সিবিআই তারা কিন্তু বারংবার বলেছেন, কিন্তু এবারে প্রমাণসহ হয়তো সমস্ত কিছু এবার কোর্টে উপস্থাপন করতে চলেছেন। তো যার ফলে হয়তো অনেকটা বিষয় সকলের সামনে ক্লিয়ার হতে পারে। তো দেখা যাক কী হয়। তো 22 তারিখে ওএমআর মামলাটা চাকরি প্রার্থীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং শুধু চাকরি প্রার্থী নয়, যারা বঞ্চিত প্রার্থী রয়েছেন, যারা চাকরি পাননি দুর্নীতির কারণে, তাদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আমি আপডেট পেলেই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।